আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এভাবে কেউ হাত কাটে? ইস, কতখানি রক্ত যাচ্ছে। কথাটা বলেই নবনী ব্যাগ থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করলো। টিস্যু দিয়ে সীমান্তের হাতের রক্ত মুছে দিয়ে ব্যান্ডেজ করে দিল, কিন্তু কাটা তো আরো বেশি। ব্যাগ হাতড়ে একটা রুমাল বের করে শক্ত করে বেঁধে দিল। নবনী মাথা তুলে বলে, আচ্ছা, আপনার কি ব্যথা হচ্ছে না? সীমান্ত ঈষৎ হেসে বলে, অদ্ভুত আপনি, এতখানি কেটে গেল অথচ আপনার কোনো হেলদোল নেই। কিভাবে কাটলেন? সীমান্ত ট্রেনের সিটে হেলান দিল, চোখ বন্ধ করে বলল, ওয়াশরুমের ছিটকিনিটা ধারালো, হাতে লেগেছে হয়তো। ব্যথা করছে হাতে? একটা পেইন কিলার দেই? লাগবে না, আপনি রেস্ট নিন। নবনী হঠাৎ করে মাথা ঘুরিয়ে কোমরে হাত দিয়ে বলল, আচ্ছা, আপনারা তো গাড়ি বডিগার্ড সব রেখে ট্রেনে উঠলেন কেন? তাও আবার এই গরমে হিজিবিজি পরিবেশে। সীমান্ত হেলান দিয়েই চোখ খুলে বড় বড় করে বলল, ট্রেনে চড়ার শখ হয়েছে তাই। আর কোনো প্রশ্ন? নবনী ভয় পেয়ে চুপসে গেল। ভাবলো বোধহয় কথা একটু বেশি বলে ফেলেছে। আবার চুপ হয়ে জানালার দিকে চেয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। ঘুম ভেঙে দেখে স্টেশনে চলে এসেছে। সীমান্তের ডাকে উঠে পড়েছে। স্টেশনে মিহির, শেহজাদ, রায়ান দাঁড়িয়ে আছে। সীমান্তের সাথে দুজন বডি গার্ডও নামলো ট্রেন থেকে। নবনী ঘাড় ঘুরিয়ে এদের দেখে ভাবছে, কই এদের তো দেখলাম না। এই লোক ট্রেনেও বডিগার্ড রাখে। শেহজাদের সাথে হাত মিলিয়ে সীমান্ত গাড়িতে উঠে চলে গেল। নবনীকে নিয়ে শেহজাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতের আকাশটা অন্ধকার আজ, দেখে মনে হচ্ছে অমাবস্যা। মেজাজ বিগড়ে জানালায় বাম হাত দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কে আর। হাতের মুঠো রক্তিম বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণের আগের ঘটনায় রাগ সামলাতে পারল না কে আর। একটা ফোন কল সব এলোমেলো করে দিল। কিছুক্ষণ আগে, আসসালামু আলাইকুম ভাইজান। খবর বল। মালবিকা ম্যাডাম পারফিউমের ফর্মুলা পাঠাইছে, কিন্তু আপনি এখানে পাইবেন না, ফ্রান্সের গ্রেসিতে পাইবেন। এখন ফ্রান্স যাইবেন? মেয়েগুলো কোথায় আছে? ভাইজান হেফাজতে আছে, শীতল ঘরে আছে। এগুলো সুরক্ষার কি রকমের সব ব্যবস্থা কইরা রাখছি। মাইরাই যখন ফেলাইবেন ভাইজান, এত যত্ন আত্মীকরণ লাগবো কে? কেয়ারকে চুপ থাকতে দেখে আসলাম আবার বলল, ভাইজান পুলিশ অফিসার ফরিদ আবার ঝামেলা করতেছে। সেদিন হেলালের পিছু নিছিল, রাসেল মাইর খাইছে। রাসেল কইছে তগ মালিক রে বইলা দিস, হাতের সামনে বলে হারামজাদারে লটকাইয়া 14 শিকার ভাত খাওয়ামু। রাসেলের ফোন ট্র্যাক করছে, ওই হালায় ডরাইয়া ফোন দিছে হেলাল রে। হেলাল তখন মহিনপুরের গুদাম করে আসছিল, যদিও মাল অল্প ছিল, কিন্তু পুলিশ ওগুলো ধরে ফেলাইছে। হেলাল তার আগেই জায়গা থেকে সরে গেছে, পরে আমারে ফোন দিয়া সব কইছে। টিকিট কাট গ্রেসির জন্য। ওকে ভাইজান। কে আর ফোন কেটে দিয়ে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। ক্রিং ক্রিং ফোনের শব্দে খাটে অযত্নে পড়ে থাকা সেলফোনটাই নজর গেল কে আরের। পরিচিত ফোন নাম্বার দেখে দাঁত খিচে চোয়াল শক্ত করে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো রিন রিনে আওয়াজ, হ্যালো ডিয়ার কেয়ার, কেমন আছো? ফাইন। ফর্মুলা পেয়েছো? ধন্যবাদ। Why you are behaving like so formal? Because I need to be formal. मेरे साथ भी। তুমি কি স্পেশাল? आपको क्या हुआ यार? बांग्लादेश থেকে আসার পর দেখছি অনেক পরিবর্তন। कोई बात नहीं करती हो पहले जूसा, मुझे भी इंडिया পাঠিয়ে দিলেন। মালবিকার কথা বলতে ইচ্ছে করছে না, প্রয়োজন হলে ফোন দেব। ठीक আছে। और एक इन्फॉर्मेशन हो मेरे पास, बांग्लादेश से फ़ोन आया, कोई सीमांत कैसर नाम का आदमी परफ्यूम का फॉर्मूला खुदছে। मेरे ठिकाना पहले की करे जाने ना, यूकीपी इसने फ़ोन किया था। দেখছি আমি। বাই অ্যান্ড अगेन থ্যাঙ্কস। ফোন টুটটুট শব্দে কেটে গেল। মালবিকা ফোঁস করে একটা শ্বাস ফেলল। নবনী আসার পর কাজিনরা সবাই জড়িয়ে ধরেছে। ছাদে সুন্দর করে স্টেজ করে দিয়েছে।
ইভেন্ট প্ল্যানার। নবনীকে শাড়ি পরা দেখে সবাই প্রশ্ন করছে। এখানে এসে শাড়ি পরতে হবে জানে, তাই ট্রেন বিলাসও হলো, সাথে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। নবনী ওয়াশরুম থেকে বের হয়ে রুমে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। শেহজাদ এসে খাটে বসলো। নবনী হেসে বলে উঠল, কি ব্যাপার বরমশাই, হঠাৎ বোনের কাছে? শেহজাদ ক্ষীণ হেসে বলে, নিতু, তুই সীমান্ত কায়সারকে চিনিস? আগে চিনতাম না, টিভিতে পাপা দেখিয়েছিল, ম্যাগাজিনে পড়েছি, ওভাবে চিনি। আমি তো অনেক টেনশনে ছিলাম, উনি ফোনে বলাই একটু আশ্বস্ত হলাম। রাস্তায় কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না ভাইয়া। ঠিক আছে, একটু সুযোগ করে ভাবি ছবি পাঠাস, আমি তো যেতেই পারছি না ওইদিকে। আসলে ব্যাপার তাহলে এটাই? বুঝি বুঝি, সব বুঝি। গল গল করে নাক মুখ দিয়ে রক্ত পড়ছে জনির। কেউ তাকে থামাতে পারবে না এখন, কারণ জনির অপরাধটাই যে অনেক বড়। আজ এখানে তার পুরো ফৌজ হাজির, সবাই মাথা নত করে আছে। জহির এগিয়ে এসে বলল, স্যার, আমরা তো আগে থেকেই সতর্ক ছিলাম, কিন্তু তাও কিভাবে যে হামলা করতে গিয়েছিল সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম যে একটা ট্রেনে যাচ্ছে এই খবর ওরা জেনে গিয়েছে। আপনি ঠিক সময় মতো না এলে ওরা ঠিক হামলা করতো ম্যাডামের ওপর। জহির, তোমাকে বাঁচিয়ে রেখে কি আমি খুব বড় ভুল করেছি? এই নিয়ে দুইবার হামলা হয়েছে, আর তোমরা আমাকে লেট করে খবর দাও। জহিরের ভয়ে গলা শুকিয়ে কাট। সরি স্যার। আবার জনিকে ধুমধাম মার শুরু করেছে দলের ছেলেরা। জনি মাথা তুলে কে আর কে হেসে বলে, মুখ দেখাস না কে তুই? ডর করে মুখ দেখাতে? শূন্য রাখ, বসের কাছ থেকে মনে হয় ছবি চাইয়া গেছে এতক্ষণে ওই মাইয়ারা, আর বাঁচাতে পারবি না। অগ্নিমূর্তি ধারণ করেছে সামনের কালো হুডি পরা মানুষটা। মেজাজ ঠান্ডা রেখে দুপাশে মাথা নেড়ে হেসে বলে, মরার আগে তোর শেষ ইচ্ছেটা পূরণ করে দেই, কি বলিস? তোর আমাকে দেখার অনেক শখ, তাই না? ছোট্ট মেয়েটা যেন ভয় না পায়, তাই নিজেকে ওর কাছ থেকে আড়ালে রাখি। কাক পক্ষীও টের পেতে দিইনি আমি কে, জানিস? ও আমাকে ভালোবেসে সুপারম্যান ডাকে। আল্লাহ পরিবারের পরে সবচেয়ে বেশি বিশ্বাস করে আমাকে, ভাবে আমি ওকে সব বিপদ থেকে উদ্ধার করব। কি করে আমি ওর শরীরে তোর হাতের নোংরা স্পর্শ লাগতে দেই বল? আমার অন্যায়ের ঝুলি এতটাই বাড়ছে দিন দিন যে আমি নিজেই ওর সামনে যেতে ভয় পাই, পরিচয় আত্মগোপন করি। মারব কিভাবে সেটা ভেবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাই। এত পবিত্র শুভ্র, আর তুই তার বদনাম করবি আমি চেয়ে চেয়ে দেখব? ঠিক আছে, আমাকে দেখাই তোর শেষ ইচ্ছে হিসেবে ধরে নিলাম। আসলাম, লাইট জ্বালা। পুরো কামরা আলোতে ঝলমলিয়ে উঠল। চারদিকে মনে হচ্ছে যেন আলোর রোশনাই। সামনে থাকা লোকটা আর অন্ধকার চাদরে ঢাকা অবয়ব থেকে নিজেকে মুক্ত করছে। গায়ের কালো হুডিটা খুলে ফেলেছে, পরনে সাদা ধবধবে একটা শার্ট, মাথার ক্যাপটা নিচে ছুঁড়ে মারল, কালো জিন্স প্যান্ট, হাতে চামড়ার বেল্টের ঘড়ি, চোখের চশমা খুলে ফেলেছে। মুখের মাস্কটা আসলামকে হাতে দিয়ে আরাম করে টেবিলে ঝুঁকে দাঁড়ালো। মুখে পৈশাচিক হাসি দিয়ে বলল, দেখে নে আমাকে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। ঠোঁটের কোণা চোখা করে শীষ বাজাচ্ছে। কি সুন্দর সুর শীষের, যে কেউ হিপনোটাইজ হয়ে যাবে এমন আওয়াজ। জনির আত্মা দৌড়ে যাওয়ার মতো অবস্থা। এ কাকে দেখছে সামনে? একবার হাসমতো অনেক আগে ছবি দেখিয়েছিল এই লোকের। যতটা শুনেছে, যতটা দেখেছে, তার চেয়ে বেশি সুদর্শন হিংস্র এই লোক। আমতা আমতা করে বলল, বাবা ভাইজান কে? আর হিংস্র অট্টহাসিতে পুরো কামরা কেঁপে কেঁপে উঠছে। আবার তড়িৎ গতিতে এগিয়ে এসে বলল, কি ভাবছিস? এমন হিংস্র পাষাণ মানব কি করে ওই মেয়েটার কাছে ধরা দিল, যার রাতের সঙ্গী বিশ্ববিখ্যাত মডেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার? কিন্তু কি বলতো, ভালোবাসায় আমি বিশ্বাস করি না, আর করতে পারবো না। তবে তুই আমার কোথা হাতিয়েছিস তুইও জানিস না। তোর জন্য আমি আমার তার কাছে সুপারম্যান সোনা থেকে বঞ্চিত হব, এটা তুই ভাবলি কি করে? ওই ছোট্ট টিয়া পাখির মতো ঠোঁট দিয়ে যত্ন করে যতবার সুপারম্যান বলে, ততবার আমার মনে হয় আমি কোনো গান শুনছি। আমার কাছে সে একটা মোমের পুতুল, একটু আঘাতে আমার পুতুলটা কষ্ট পায়।
এতটুকু বলেই চোখ বুজে একটা দম ফেলে কে আর পুনরায় বলা শুরু করে। যাই হোক, কথা বাড়াবো না, ভালো থাকিস ও পারে। আসলামের হাত থেকে তলোয়ার বিশেষ ছুরি নিয়ে এক কূপে ঘাট থেকে মাথা আলাদা করে দেয় জনির। উপস্থিত সবার ভয়ে শরীর কাঁপার মতো অবস্থা। সবার দিকে তাকিয়ে বলে, বাকি কাজ সেরে ফেলো। কামরা ছেড়ে বেরিয়ে চলে গেল কে আর। গাড়ির সিটের শরীর এলিয়ে অক্ষিতয় বন্ধ করে ভাবতে থাকলো সময় ঘনিয়ে আসছে। সে রক্তাক্ত নারীর কাটা ছেঁড়া মুখ ভেসে উঠেছে, শরীরে অর্ধেক বস্ত্র। ভাবতে ভাবতে মনে হলো 15 বছরের নবনীকে ঠিক এইভাবে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখলে ঠিক কী অবস্থায় থাকবে জাহিন হাসান। কোথায় করাবে বিয়ের চিকিৎসা? এমন অবস্থা করব ওই মেয়ের মুখ লুকানোর জায়গা পাবে না। চোখ খুলে স্বাভাবিকভাবে বসে ড্রাইভারকে কেয়ার বলল, গাড়ি সখীপুর নিয়ে যাও। একবার অন্যায়ের পথে হাঁটা শুরু করলে সেই অন্যায়গুলো জীবনে ওতপ্রোতভাবে মিশে যায়, চাইলেও ফিরে আসা যায় না। সখীপুরের উদ্দেশ্যে ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলেও পরে গাড়ি ফেরাতে বলে কে আর। সে কোনোভাবেই চায় না ছোট্ট নবনীতা আগেই বুঝে ফেলুক তার ফাঁদ। ফিরে আসে কে আর নিচের ফ্ল্যাটে। শার্টের সবকটা বোতাম খুলে আছাড় মেরে শার্টটিকে নিচে ফেলে দেয়। প্যান্ট না পাল্টে ফ্লোরে পা দুটো রেখে উদাম গায়ে খাটে গা এলিয়ে দেয়। মাথার উপর চলন্ত ফ্যানের দিকে রয়েছে। মনে মনে নিজেকে ধিক্কার দেয়। একটা বৈদ্যুতিক যন্ত্রেরও স্বাধীনতা আছে নিজের মতো ঘোরার, অথচ তার সব থেকেও নেই। আসলাম ভাইজানের মতিগতি অন্ধকার কামরা থেকে বেরিয়ে যাওয়ার সময় বুঝতে পেরেছিল। তড়িঘড়ি করে চলে আসে, চাবি দিয়ে লক খুলে পিপিলিকা গতিতে কে আর এর রুমে আসে। একটু আনবান করে বলে, ভাইজান কাউরে কি পাঠামো রুমে? নিগুড়ো কণ্ঠে বলে, কে আছে এখন? যে শিখা আছে ভাইজান। তোর ম্যাডামকে এনে দিতে পারবি? ভাইজান এটা কেমনে সম্ভব? আমিও জানি আপনিও জানেন ম্যাডাম কেমন, আপনি গইলে তুললে আনতে পারি। একদম খুন করে ফেলবো আমার টিয়া পাখির কোনো ক্ষতি করলে। আমার একটু স্বস্তি দরকার, ওর বুকে মাথা রেখে একটু ঘুমাতাম, কিন্তু সেই অধিকার আমার কেন নেই আর? আসলাম মানুষটাকে অসম্ভব ভালোবাসে। সে জানে এই পথ থেকে এখন ভাইজান ফিরবে না। পাপ করতে করতে মাপ চাওয়ারও উপায় রাখেনি। আচ্ছা ম্যাডাম কি মাফ করে স্যারের কাছে আসতে পারবে না? ভাইজান কি চাই তা আজও বুঝলো না আসলাম। এই সে চায় ম্যাডামকে আঁকড়ে ধরে বাঁচতে, আবার নিচু হাতে ক্ষতবিক্ষত করতে চায়। এই লোকটার সমস্ত চাওয়া পাওয়া ম্যাডামকে ঘিরে, অথচ ধরা দেয় না। মাঝে মাঝে মন চায় ম্যাডামের হাতে পায়ে ধরে ভাইজানের শোক ভিক্ষা চায়। নারী বিদ্বেষী লোকটা আজ এক নারীর জন্যে ধুকে ধুকে মরছে। বাইরে থেকে কেউ দেখলে বুঝবে না এই লোক 15 বছরের এক মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছে। আসলামের কোনো সাধ্য নেই ভাইজানের সাথে ম্যাডামের মিল করে দেওয়ার। ম্যাডাম নিষ্পাপ ফুলের মতো, কিন্তু ভাইজান সেই ফুলের বিষ। এই জীবনটা খুব ভয়ানক। আসলাম, দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা, আমি একটু ঘুমাবো। আসলাম বেরিয়ে গেল। কিছুক্ষণ আগেই তনুজা এবং শেহজাদ এর কাবিন হয়ে গেল। বাড়ি ভর্তি খুশির আমেজ। লেরা শুধু ফুঁসছে। নবীন নতুন ভাবিকে পেয়ে খুশিতে আত্মহারা। তখন থেকে সোফায় ভাবিকে জড়িয়ে ধরে বসে আছে। মায়ের বকাবকিতে সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছে। সারাদিনের ধকলে নবনী রুমে এসে বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে। সেলফোনটা ভাইব্রেট করে উঠল। ফোন বের করে মেসেজ চেক করতেই দেখে কেউ একজন আশপাশের লোকেশনে পাঠিয়েছে দেখা করতে, কিন্তু তার নাম ধাম নেই। মেসেজ উপেক্ষা করলো। মিনিট 5 পর আবারও সেম মেসেজ। উঠে একপাশে এসে ফোন করলো নাম্বারে, কিন্তু ফোন অফ। একটা ভয়েস মেসেজ এসেছে, 10 মিনিটের মধ্যে লোকেশন অনুযায়ী চলে আসতে, না হয় খুব খারাপ হবে। রেস্টুরেন্টের ঘটনার রেশ মন থেকে যায়নি। একটু ভেবে রুম থেকে বের হয়। সবাই যখন বরবউকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত, তখন নবনী ধীর পায়ে বেরিয়ে আসে। লোকেশন অনুযায়ী বাড়ির জঙ্গলের পেছন দিকটাতে আসলো। এদিকে কেউ আসে না। লোকেশন অনুযায়ী আশেপাশে দাঁড়িয়ে রইল। কই কাউকেই তো দেখতে পাচ্ছে না। আকস্মিকভাবে ঝড়ের গতিতে কেউ এসে বুকে চাপটে ধরে নবনীকে। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে মাথা তুলে দেখে সুপারম্যান। খুশিতে চিৎকার দিয়ে ওঠে।
সাথে সাথে ওর মুখ চেপে ধরে, ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে মুখে সুস শব্দ করে বোঝায় চুপ, কেউ শুনবে। নিজের বোকামির জন্য জিহুপায় কামড় দিয়ে কান ধরে বোঝায় সরি নবনী। আবার চাপটে ধরে সুপারম্যানকে। সুপারম্যান এলোমেলো মুখের উপর মাস্ক পরা অবস্থায় নবনীর কপালে চুলে মাথায় অসংখ্য চুমু দিতে থাকে। গাল ফুলিয়ে রেখেছে। আগন্তুক হাসে, প্রশ্ন করে, দেখতে চান আমার টিয়া পাখি? লজ্জায় লাল হয়ে দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় না। আগন্তুক আবার হাসে, পকেট থেকে একটা রুমাল সদৃশ কাপড় বের করে নবনীর চোখ বেঁধে দেয়। এরপর নিজের মাস্ক খুলে কপালে, গালে, চুলে উষ্ণ অধর ছুঁয়ে দেয়। নবনীর ঠোঁটে স্বস্তির হাসি। আগন্তুক হেসে বলে, কেন দেখতে চান না আমাকে? যাকে না দেখে এত সুখ, দেখলে যদি লোভ বেড়ে যায়। কে শিখিয়েছে পাকনা কথাগুলি? আগে তো এমন ছিলেন না। আপনার সংস্পর্শে এসে। আপনার কাছে আমাকে নিয়ে যাবেন? কেয়ারের নির্লিপ্ত উত্তর। নবনী চড়িয়ে পেছন দিক থেকে আগন্তুকের টি শার্ট খামছে ধরে বলল, যেতে দিব না। কেন যাবেন আপনি? আমি সারা দিন আপনার বুকে থাকবো। কোলে নিন আমাকে। আগন্তুকের ছলমলে হালকা জোরালো হাসিতে নবনীর মন ভালো হয়ে গেল। হঠাৎ হাতড়ে আগন্তুকের ওষ্ঠ স্পর্শ করলো। এরপর নিজেরটা দেখিয়ে বলে, এটাতে আদর চাই। এটাতে দেয়া যাবে না সুইট হার্ট। কেন? আমার এখানেই লাগবে। এখন লাগবে? এত পেকেছেন কবে? বয়স কত আপনার? চড়ুই পাখির মতো একটা মেয়ে, সে কিনা চুমু চায়। আসলে এই যুগ পাল্টে গিয়েছে। হায়, কি অধপতন আজকালকের কিশোরীদের। কি সব চেয়ে আবদার করে, এসব চাইলে পাপ হবে। নবনী ক্ষীণ হেসে বলে, চেয়েছি, বেশ করেছি। আমি এমন হাজারটা পাপ করতে চাই। আগন্তুকের কথাটা হজম হলো না। নবনীকে ধাক্কা দিয়ে বলে, বাড়ি যান, চোখ খুলে দিচ্ছি। নবনী তখনই ঠোঁট উল্টে কেঁদে বলে, না, মরে যাব গেলে। বলে দিলাম আমি। দোহাতে আগলে ধরে আগন্তুক, আবার কপালে চুমু দেয়। নবনী এবার উল্লাসে বলে, জানেন, আজকে ভাইয়ার বিয়ে ছিল। ভাবি আমার কাজিন এবং বান্ধবী দুটোই। ভাবির বিয়ে হয়েছে, আমারও তো হওয়ার দরকার, তাই না? নবনীর কথা শুনে হো হো করে হেসে উঠল আগন্তুক। ছোট্ট মেয়েটাও বড় হচ্ছে, কিশোরীর উচ্ছলতা প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। মাস্কে মুখ ঢেকে নবনীর চোখ বন্ধনী মুক্ত করলো। গাছের সাথে হেলান দিয়ে বুকের পাশে দুহাত গুজে দাঁড়ালো আগন্তুক। সম্মোহনী চোখে হৃদমোহিনীকে দেখেই যাচ্ছে। নবনী তাকিয়ে আছে সুপারম্যানের চোখের দিকে। লজ্জায় মাথা নিচু করে লাজুক লাজুক হাসি দিচ্ছে। রানী রঙের বেনারসি, গলায় ভারী জড়োয়া সেট, খোপায় বেলি ফুলের কাজরা, হাতে এক ঝাঁক চুড়ি, হালকা প্রসাধনী মুখে। হাসলে মনে হয় যেন ছোট বাচ্চা খিলখিল করে হাসছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা দুলিয়ে হাসে আগন্তুক। তার মনের মাঝে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ উত্তাল হয়ে জলোচ্ছ্বাস সৃষ্টি করেছে। বাচ্চা মেয়েটা চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। এমন তো ছিল না সে, কিন্তু তার জীবনে এসে এই বাচ্চা মেয়েটা সব ওলট পালট করে দিল। নবনী ভ্রু নাচিয়ে বলে, এভাবে তাকিয়ে কি দেখছেন? সোজা হয়ে দাঁড়িয়ে আগন্তুক সামনে এগিয়ে এসে বলে, প্রভুর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। নবনী চোখ পিটপিট করে তাকায়। সুপারম্যান আবার বলে, নেশা লাগিয়ে দিলেন চোখে। আমার বুকের ভেতর যে ঝড় বয়ে যাচ্ছে তা থামানোর কোনো উপায় কি জানা আছে আপনার, সন্ধ্যা মালতী? আর কয়টা নাম দেবেন আমার? আপনি জানেন আপনি কত বড় অন্যায় করেছেন? বুঝলাম না। সময় হলে বুঝিয়ে বলবো। অনেকক্ষণ হলো, বাড়িতে যান। খুঁজে না পেলে বাড়ির লোকজন চিন্তা করবে। না, এখন শুনবো। আপনি ভগ্ন হৃদয় মানবের হৃদয় হরণ করেছেন ম্যাডাম। এই কথা আপনার প্রতিদ্বন্দ্বী নারী জাতি জানতে পারলে আপনার রক্ষে নেই। আমার আবার প্রতিদ্বন্দ্বীও আছে? সুপারম্যান হাসে, বলে, মজা করেছে। নবনী ভ্রু কুঁচকে নাক লাল করে কটমট চোখে তাকিয়ে বলে, আর করবেন না এমন মজা। আবার কবে দেখা হবে? যতবার দেখা হবে ভেবে নেবেন হয়তো শেষ দেখা। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমাকে হয়তো অন্য রূপে দেখবেন,
মুখটা মলিন করে নিল নবনীর। নবনী জানে ওর সুপারম্যান অহেতুক কথা বলে না, তবে অনেক কঠিন দুর্বোধ্য কথা বলে, যা বোঝার জন্যে নবনীকে আরো বড় হতে হবে। নবনীকে কে বাড়ির কাছে এগিয়ে দিয়ে আগন্তুক হাওয়ায় মিলিয়ে গেল। বাড়িতে ঢুকেই সবার এক পাল প্রশ্নের মাঝখানে নিজেকে আবিষ্কার করলো। কোথায় ছিলি, কেন গিয়েছিলি, কে ছিল? আচমকা নবনী ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠল। শেহজাদ সহ বাড়ির সবাই দৌড়ে আসে। ভাইকে দেখে নবনী হাউমাউ করে কেঁদে ওঠে। শেহজাদ সবাইকে রুম থেকে বের করে দেয়। বিষণ্ণ মনে বলে, নিতু, আবার সেই দুঃস্বপ্ন দেখলি? নবনী চোখ বড় করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ভাই কি করে জানলো? যেহেতু ভাইয়ের সাথে সব শেয়ার করে, তাই অবলীলায় মাথা দুলালো। শেহজাদ একটু চিন্তিত হয়ে বলল, আমি কি পাশে বসবো তোর? কিছুক্ষণ কথা বল। না লাগবে না, তুমি যাও, আমি একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, রেস্ট নে। তুমি এখানে কি করো? ভাবির কাছে যাও। শেহজাদ লজ্জিত হয়ে হেসে রুম থেকে বের হয়ে যায়। মনে মনে ভাবছে নজর রাখা প্রয়োজন। বোনের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। খাটের উপর লাল শাড়িতে গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটাকে আজ অপসরী লাগছে। প্রেমের দহনে এতদিন পোড়ানো বক্ষ জুড়ে আজ স্বস্তির হাওয়া বয়ে বেড়াচ্ছে। পুষ্পার অন্ন দিয়ে সজ্জিত কামরায় প্রবেশ করেই এগিয়ে গিয়ে খাটের কাছে বসলো শেহজাদ। ঘোমটা সরাতেই হুড়পড়ির দর্শন হলো। ঈষৎ হাসল শেহজাদ। আজ থেকে তনুজা তার অর্ধাঙ্গিনী, সুখ দুঃখের সঙ্গী, ভালোবাসার সাক্ষী। হাত দিয়ে থুতনি ধরল তনুজার। মাথা উঠালে দেখে তনুজা লজ্জায় মাথা নিচু করে রাখলো। দুহাতে বক্ষ দিয়ে আগলে ধরল তনুজাকে। চোখ বুজে আছে শেহজাদ। রুম জুড়ে পিন পতন নীরবতা। এ যেন লেখকের সেই কথারই বাস্তব দৃশ্য। আমি পাইলাম, তাহাকে পাইলাম। কারো ভালোবাসায় চিত প্রকাশিত হয়, আর কারো ভালোবাসায় আগুন জ্বলে। শহর জুড়ে যখন নীরবতা, রাতের গভীরে তখন দেশ ত্যাগ করে অন্য একজন হৃদয়হীন মানব। কে কার শত্রু, কে কতটা ভালোবেসে জীবনযুদ্ধে এগিয়ে যাবে তা পরীক্ষা করে যাচাই করবে প্রকৃতি। হয়তো এটাই ছিল প্রকৃতি অপ্রকাশিত লীলা খেলা। কায়েস হারিয়ে যাচ্ছে অন্ধকারে। কে আর যদি আর না ফেরে? সীমান্ত বিলম্ব না করে রাতের ফ্লাইটে ফ্রান্সের গ্রেসের পথে রওনা হয়। কারণ পারফিউম ফর্মুলা সে পেয়ে গিয়েছে। শুনেছে তার সদ্য জন্মানো প্রতিদ্বন্দ্বী কায়েসও যাচ্ছে গ্রেসিতে। মানুষ সিনেমা দেখে পারফিউম বানাতে নাকি ইন্সপায়ার্ড হয়। তা জেনে যখন ব্যাপারটা রিসার্চ করতে নামে, তখনই বুঝতে পারে পারফিউমের ব্যবসা রমরমা ব্যবসা। সীমান্তের ব্যবসার নতুন দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। ফ্রান্সে এসেই মঞ্জুকে ফোন দেয়। চাচু, ভালো আছো? হ্যাঁ বাবা, তোর কি অবস্থা? এই তো ভালো। শোনো, একটা কাজ দিচ্ছি। যে ফর্মুলাটা দিয়েছো ওটা নিয়ে আর একটু কাজ করো। আমি ফাইনালি এখানকার ল্যাবে ওটা টেস্ট করাবো। আচ্ছা, আগামীকাল আমি টেস্ট করব, এরপর রেজাল্ট পাঠিয়ে দিব ফাইনাল টেস্টের। ওকে। একদিকে কে আর অন্যদিকে সীমান্ত। এ যেন সাক্ষাৎ যুদ্ধক্ষেত্র। মঞ্জু ভাবছে সীমান্তকে সাবধান করতে হবে। কে আর কে সীমান্ত যতটা সহজভাবে নিচ্ছে অত সহজ জিনিস না। তাই সে কিছু একটা ভেবে সীমান্তকে জানায়, সীমান্ত, তুই যে ফাইনাল টেস্ট করবি নিউজ কাউকে দিস না। কে আর খবর পেলে তোকে ছাড়বে না। আমি যতদূর শুনেছি ও মানুষ চিবিয়ে ফেলতে সময় নেয় না। ওর পারফিউম কিন্তু ওয়েল টেস্টেড, সো সাবধান। এত চিন্তা করো কেন তোমরা? কে আর বা অন্য যেই হোক, এত চিন্তার কিচ্ছু নেই। একই প্রোডাক্ট নিয়ে কি একাধিক মানুষ কাজ করতে পারে না? আমি তো ওর সাথে লাগতে যাচ্ছি না। নট একই প্রোডাক্ট মাই চাইল্ড, ইটস বিজনেস ফিল্ড, ইউজ নো বাট দেম মিট, টু হিম ইজ আর এ কম্পিউটার। সীমান্ত ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। চাচাকে বোঝানো দায় সে জানে। এই লোকটা মারাত্মক টেনশন করে সীমান্তকে নিয়ে। নিজের ছেলেকেও এতটা আগলে রাখে না। সীমান্ত গর্ববোধ করে এমন একজন চাচা পেয়ে। চাচাকে বুঝ দিয়ে ফোনটা রেখে দেয় সীমান্ত। আগামীকালকের রেজাল্টের অপেক্ষা। মুখে ফিচেল হাসি, মনে মনে আওড়ায়,
কেয়ারের সাথে দেখা করার সময় এসেছে সীমান্ত। কেয়ারের মুখোমুখি হতে হবে। নিজেকে আরো স্ট্রংলি রেডি করো সীমান্ত, তুমি পারবে। কেয়ার সরাসরি মিটিং করে না কারোর সাথে। এই কথা জানা সত্ত্বেও সীমান্ত জেদ ধরেছে কেয়ারের সাথে দেখা করবে। কেয়ারের অফিস সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই। কোথায় বসে, কয়জন এমপ্লয়ি, সবকিছুই গোপনে করে কেয়ার। এখনো পর্যন্ত কেয়ারের প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না, কিন্তু বিজনেস ইন্ডাস্ট্রি এখন সীমান্তকে কেয়ার প্রতিদ্বন্দ্বী বানিয়ে ব্যাপারটা ঘেঁটে ফেলেছে। কেয়ার কতটা হিংস্র ডার্ক ওয়ার্ল্ডে কম বেশি সবাই জানে। কেয়ারের অবৈধ ব্যবসা আছে, এটা যেমন সবার জানা, তেমনি এটাও জানা কথা তার কোনো প্রমাণ নেই। তার অর্থ সম্পদের পরিমাণ অনেক। কেয়ারের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম সে নিজেই, কারণ সে বিশাল পরিমাণ ট্যাক্স দিয়ে বিজনেস ফিল্ডে নেমেছে। কোথাও কেউ জানে না সে কি নিয়ে কাজ করে, তাই তাকে নিয়ে মাথা কেউ ঘামায় না। খুব কাছের লোক ছাড়া কেউ কেয়ারের দেখা পায়নি। তবে কথিত আছে কেয়ার যাদের সবচেয়ে বেশি ভালোবাসে তাদের সাথে দেখা দেয়, অথবা যাদের মৃত্যু তার হাতে হবে তাদের শেষ ইচ্ছে পূরণ করে নিজেকে ধরা দিয়ে থাকে। মানুষ এই কেয়ারকে নিয়ে এত লাফালাফি করেই এই লোককে মাথায় তুলে রেখেছে। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পরও কেয়ারের দেখা মেলেনি। মিটিং করতে এসেছে কেয়ারের অফিসের ম্যানেজার। তার সাথে মিটিং করে সীমান্ত নিজের অফিসের দিকে রওনা হয়। এরপর ল্যাবে যাবে পারফিউম টেস্টের রেজাল্ট নিতে। অদ্ভুতভাবে সীমান্তর পারফিউমের ফলাফল পজিটিভ আসে, যার কোনো রকম অ্যালার্জিক ইফেক্ট হবে না। সেই সাথে কেয়ারের পারফিউমও সেম ল্যাবে টেস্ট করা হয়, কিন্তু পারফিউমের রেজাল্ট নেগেটিভ আসে। সীমান্ত জয়ের হাসি হেসে ল্যাব থেকে বের হয়। বের হওয়ার সময় কেয়ারের ম্যানেজারকে দেখে বলে, আপনার বসকে বলবেন সীমান্তজিৎ ঘোষণার আগেই জিতে যায়। ম্যানেজার আসলামকে ফোন দিয়ে জানাই ল্যাব টেস্ট নেগেটিভ এসেছে, পারফিউম বাজারে ছাড়া যাবে না। এই কথা যেন বসকে জানাই। নবনী গুনগুন করে গান গাইছে, নিজের কাপড় ভাঁজ করছে। শেহজাদ পেছন থেকে এসে দাঁড়িয়েছে। বোনের খুশির কারণ সে জানে, কিন্তু এই খুশি শেষ করার কোনো ইচ্ছেই তার নেই। এই মেয়ে এতটাই হ্যালুসিনেশনে মগ্ন থাকে ইদানিং কল্পনাকে বাস্তব ভাবা শুরু করেছে। এই আগন্তুক ভদ্রলোকের খবর তাকে নিতে হবে। ভাইয়া কবে এলে? আমার ডল যখন গুনগুনিয়ে গান করছিল তখন। এত খুশির কারণ কি? এমনি, কাল স্কুল বন্ধ তাই। শেহজাদ হাসছে। পাশে বসে কাপড়ের দিকে চোখ যেতেই দেখে একটা পুরুষ মানুষের হুডি। ওটা হাতে তুলে ভ্রুকুচকে তাকায় নীতির দিকে, প্রশ্ন করে, এটা কার? নবনী একটু ভীত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সুপারম্যানের। শেহজাদ ক্ষীণ হেসে আর প্রশ্ন করেনি, বোনকে আশ্বস্ত করে বের হয়ে যায়। রুমে গিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে ভাবছে কিভাবে ইনফরমেশন পাবে। এর মধ্যে ফোন এসেছে উপর মহল থেকে। ক্যাপ্টেন শেহজাদ, তোমার কাজ কত দূর? আমরা এখনও কদমগাছি মিশনের ফলাফল পাচ্ছি না। তোমার ফোর্স কি রেডি? ইয়েস স্যার, রেডি। ক্যাপ্টেন, সাবধানে থাকবে। ছায়া শুধু দূর থেকে দেখা যায়, কাছে আসতে মিলিয়ে যায়। কেয়ারও একটা ছায়া, ওকে তুমি ধরতে পারবে না, কিন্তু ইনফরমেশন বের করে আনা পসিবল। আমরা চাই না আমেরিকার মতো আর কেউ প্রাণ দিক। আই উইল ট্রাই মাই বেস্ট স্যার। ওর যে শুধু ড্রাগ বিজনেস আছে এমনটা নয়। আমার তথ্য মোতাবেক ওর হিউম্যান ট্রাফিকিং, হিউম্যান অর্গান ইম্পোর্ট, এই সব কিছুর বিজনেসও আছে। পিওর তথ্য ছাড়া মাঠে নামবে না। কেয়ার কিন্তু খুব পাওয়ারফুল। এছাড়া একজন সিআইপি পারসন, ওর দেওয়া ট্যাক্সের পরিমাণ সবচাইতে বেশি। সমস্যা হচ্ছে লোকটা পুরোই মরিচিকা, আসমানে থাকে না পাতালে থাকে, তাই বোঝা যায় না। স্যার, যাদের মনে ভয় বেশি তারাই নিজেকে আড়াল করে রাখে। হয়তোবা। আচ্ছা, অল দ্য বেস্ট, রাখছি। গুড নাইট স্যার। যখনই রুমে ঢুকে কলিজাটা ছ্যাত করে ওঠে। মৃত্যুপুরী লাগে এই ঘরটাকে। এই লোকটার মনে প্রাণে কি ডর ভয় নাই? আসলাম মনে মনে ভাবতে ভাবতে রুমে ঢোকে। ভাইজান, নিউজ আছে। আপনি যা চাইছেন তাই হয়েছে, রেজাল্ট নেগেটিভ হয়ে পড়ছে। সীমান্ত কায়সারকে জিতায়া দিছেন আপনি। রুমের লাইটটা ধপ করে জ্বলে উঠল।
কেয়ারের মুখের দিকে তাকিয়ে দেখে জয়ের হাসি। হো হো করে হাসিতে রুমের প্রতিটি দেয়াল কেঁপে উঠছে। আমিও চাই জিতে যাক সীমান্ত কায়সার। খেলা হবে এবার। ডক্টর ফস্টাস পড়েছিলি আসলাম? একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক ক্রিস্টোফার মার্লো লিখেছেন ডক্টর ফস্টাস। তিনি খুব জ্ঞানী ছিলেন, শয়তানের উপাসনা করত। তার জীবনে গুড অ্যাঞ্জেল আর ব্যাড অ্যাঞ্জেলের প্রভাব ছিল। আমার জীবনেও আছে, এবার দেখি কে জিতে। তার জীবনে গুড অ্যাঞ্জেল আর ব্যাড অ্যাঞ্জেলের প্রভাব ছিল। আমার জীবনেও আছে, এবার দেখি কে জিতে, গুড অ্যাঞ্জেল নাকি ব্যাড অ্যাঞ্জেল। আশরাফের মাথার উপর দিয়ে গেল বসের কথা। সে চায় বস খুশি থাকুক, কিন্তু বসের রহস্যময় হাসিটা যে কতটা ভয়ঙ্কর তা আসলাম ভালো করেই জানে। নবনী স্কুলে আজ একা যাচ্ছে। সামনে একটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার নবনীকে দেখে গাড়িতে উঠতে বললে না করে দেয়। ভেতর থেকে গাড়ির গ্লাস খুললে পরিচিত মুখ দেখে চিনতে পারে। চোরাচুরির এক পর্যায়ে গাড়িতে উঠে বসে। কেমন আছেন লঙ্কাপতি? আপনি আমাকে আবার এই নামে ডাকছেন? নামটা আপনার পছন্দ নয়? একটু সুন্দর না, কেমন যেন ঝাল ঝাল। সীমান্ত নবনীর কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠল। ঝাল ঝাল এই ব্যাপারে তো ভেবে দেখেনি। মেয়েটা কি একটা মিনিং বের করলো। সীমান্ত হাসি থামিয়ে জিজ্ঞেস করলো, আপনার বান্ধবী কোথায়? আমার উপর ক্রাশ খেয়ে ফলো করে যে। আপনার মনেও আছে? আমি কাউকে ভুলি না। নবনী ঈষৎ হাসলো। স্বামী আপু বড় আমার থেকে। আপু তো স্কুলে যায় না, কলেজে যায়। মাঝে মাঝে একসাথে বের হই আমরা। ওনার নাম্বারটা দিবেন, কথা বলবো। নবনী চোয়াল ঝুলিয়ে হাঁ করে তাকিয়ে আছে। এই লোকের স্বভাব তো ভালো না। একটা মেয়ের নাম্বার চাইছে অন্য মেয়ের কাছে। কিছুক্ষণ নীরবতা পালন করছে। স্কুলে নামার আগে বলে, আপনার নাম্বারটা দিন, আপুকে দিব। নাম্বার টুকে নবনী স্কুলে চলে গেল। সীমান্তের ঠোঁটের কোণে রহস্যময় হাসিটা লক্ষ্য করলো ড্রাইভার হামিদ। গত দুরাত ঘুমাতে পারেনি লিয়ানা। প্রায় রাত জেগে উপন্যাস পড়ার অভ্যেস আছে। এই অভ্যেসটা রীতিমতো এই বাড়ির সকলের জন্মগত স্বভাব বলতে গেলে। দাদা যান, চাচ্চু, ছোট দাদা যান প্রায় সবাই বই পড়তে পছন্দ করে। চাচ্চু তো বইয়ের পোকা। মাঝে মাঝে লিয়ানা ভাবে চাচ্চু এত খারুশ ক্ষিপ্র কেন থাকে। তার জানা মতে যারা উপন্যাস পড়ে তারা হয় প্রেমিক পুরুষ, কিন্তু তার সীমান্ত চাচ্চু সম্পূর্ণরূপে বিপরীত। গত দুদিন আগে লিয়ানা রাতে লাইব্রেরিতে যায় সমরেশ মজুমদারের সাতকাহন উপন্যাসটা নিতে। হঠাৎই শুনে দেয়ালে কেমন যেন আওয়াজ করছে। ছুরি শান দেওয়ার আওয়াজ, মাঝে মাঝে কিছু মানুষের চুপিসারে কথা বলার আওয়াজ। প্রথমে ব্যাপার কর্ণগোচর না করলেও পরে ভালোভাবেই বুঝতে পারে লাইব্রেরিতে কিছু একটা হচ্ছে। দ্রুত প্রস্থান করে। সেই থেকে রুম বন্দি, কাউকে এই কথা জানাতেও পারছে না। আস্তে আস্তে পা ঠেলে দরজায় করাঘাত করলো। আসেন আম্মা যান। কি করে বুঝলে আমি? সীমান্ত বাইরে থেকে এসে কিছুক্ষণ ওয়ার্কআউট করেছিল। ফ্রেশ হয়ে গোসল করে খাটে হেলান দিয়ে বসে আছে। গলায় এখনো তোয়ালেটা ঝোলানো। লিয়ানার কথা শুনে মুচকি হাসি দিচ্ছে। মেয়েকে কাছে টেনে বসিয়ে বলে, মায়ের গন্ধ প্রতিটি পদক্ষেপ সন্তানের নখদর্পণে থাকে, বুঝলেন আম্মা যান? তাই বুঝি মায়ের খবর নাও না? মা থেকে এত দূরে থাকো। আমার মায়ের বুঝি অভিমান হয়েছে? গাল ফুলিয়ে উপরে নিচে মাথা নাড়িয়ে বলে, মায়ের অসুখ করেছে সেই খবর রাখো? সীমান্ত ভ্রু কুঁচকে বলে, কিসের অসুখ আম্মা যান? লিয়ানা কিছুক্ষণ ভেবে সেদিন রাতের সব কথা খুলে বলল। সীমান্ত মনের ভুল ধারণা বলে বুঝিয়ে রুমে পাঠালো লিয়ানাকে, কিন্তু খচখচ তার মনেও রয়ে গেল। আজ রাতে সে নিজেই চেক করতে যাবে লাইব্রেরিতে এই আওয়াজের কারণ।